নভেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে ডিসপ্লেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে গোয়েন্দা তথ্য বিনিময় করবে বাংলাদেশ ও ভারত। বন্দি বিনিময় সীমান্ত হত্যার বন্ধে মতৈক্য। প্যারিস হামলার ইউরোপে তীব্র হয়েছে শরণার্থী বিরোধী মনোভাব। কট্টরপন্থীদের দাবি, আশ্রয় প্রার্থিতার সুযোগ নিচ্ছে জঙ্গিরা। সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটালেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। পরিদর্শন করেন পোশাক কারখানায় ইউনিয়ন ডিজিটাল সার্ভার। সন্ত্রাসী ও জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। কারাগারে আটক দুই দেশের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে হয়েছে সমঝোতা। ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সমঝোতা হয়। এছাড়া সীমান্তে গুলি ও হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি সইয়ের পর সম্প্রতি বাংলাদেশ ভারতকে ফেরত দেয় বহুল আলোচিত বন্দি অনুপ চেটিয়াকে। আর বাংলাদেশ ফেরত পায় নারায়ণগঞ্জের 7 খুন মামলার আসামি নূর হোসেনকে। দুদিন ব্যাপী বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠকে আলোচনায় আসে দু দেশের কারাগারে থাকা অন্যান্য বন্দীকে ফিরিয়ে আনার বিষয়ে। বঙ্গবন্ধু 2 খুনি 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার 2 আসামি মুরসালিন মুত্তাকিন সহ অনেকে আছে ভারতের কারাগারে। বাংলাদেশে আছে দাউদ মার্চেন্ট সহ ভারতের বেশ কয়েকজন জঙ্গি। যারাই ওখানে আছে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো। এটা নির্দিষ্ট কোনো নেতা বা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য না, সকলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব, সেটি হলো টাইম ফ্রেম। সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয় সীমান্ত হত্যা, মাদক ও মানব পাচার বন্ধ, ভিসা সহজ করা, সমুদ্র সীমা অতিক্রম করে আটকে পড়া জেলেদের ফেরত আনার বিষয়। সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপারে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে দু দেশ সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। আশ্বাস তো 100% যে সীমান্তে কোনো ধরনের কিলিং হবে না, কিন্তু একটা কথা বলতে হবে যে আমাদের লোকজন যদি আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন না মানে, সেখানে যদি কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটায়, সেক্ষেত্রে যেটি আমাদের বলেছে যে আমাদের লোকজন যদি কোনো ধরনের অনৈতিক অবৈধ কাজ না করে, ট্রেসপাস না করে, তাহলে এটি জিরো লেভেলই থাকবে, এটি কখনোই পারবে না। এছাড়াও বৈঠকে বাংলাদেশের বাংলাবান্ধায় নবনির্মিত স্থল সীমান্ত বন্দরটি দ্রুত চালু করতে ভারতের সহযোগিতা চাওয়া হয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আমি আবু সাইদ আল মাহমুদ স্বপন আপনার কাছে প্রশ্নটি করতে চাই। আমাদের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের একটি বক্তব্য কোট করে তিনি বলছেন, কোট, ভারত শুধু তাদের নিয়ে ভাবিত, অথচ পানি সম্পদের ব্যবস্থাপনা আগামী দিনের সংকটের মোকাবেলায় বারবার যৌথ ব্যবস্থাপনার কথা আমরা শুনে আসছি। আমরা আসলে যৌথ ব্যবস্থাপনার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, এবং পানি সম্পদ মন্ত্রী নিজের মুখেই বললেন ভারত শুধু তাদের কথাই ভাবছে। এই ব্যাপারে আপনাদের কি পর্যবেক্ষণ, আবু সাইদ আল মাহমুদ স্বপন? দেখুন, পানি সম্পদ নিয়ে যে সমস্যা, সেই সমস্যা ভারতের একার নয়, আমাদের সমস্যা, ভারতের সমস্যা, উজানি আরো সমস্যা আছে, ইদানিং চায়নাতেও সমস্যা সৃষ্টি হয়েছে। ভারত যে জায়গাটা দাঁড়িয়ে আছে, যে তারা বিশেষ করে তিস্তার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে যে জায়গাটায় তারা মনে করছে তাদের সমস্যা শুধু সমাধান করবেন পানি দিয়ে, এই জায়গা চিন্তা করে আঞ্চলিক সহযোগিতা, উপ আঞ্চলিক সহযোগিতার জায়গাটা সমাধান করবা সম্ভব নয়। পানি আমাদের নৈতিক অধিকার, আমাদের পানির প্রতি ন্যায্য হিস্সা আছে, আমরা ভাটির দেশ, আমাদের দিকে পানি আসবে, এটাই স্বাভাবিক। সেই পানির গতিরোধ করে আমি মনে করি না কোনো এটাকে ডিসিশনটা ওয়াইজ হবে। বরং ভারত যদি আরো একটু এগিয়ে আসে, আমাদের প্রতি সহানুভূতিশীল হয়, আমরা একযোগে কাজ করতে পারি, তাহলে ভারত উপকৃত হবে, আমরা উপকৃত হব। জনাব স্বপন, অ্যাপারেন্টলি ভারত তার নিজের উপকার নিয়ে সচেতন না, শুধু নিজেদের নিয়েই ভাবতে সচেতন। ব্যাপারটা কেন? আমরা বলছি বটে ভারতের উপকার হবে, কিন্তু ভারত তো সেই উপকার চায় না। না 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 দেখুন, প্রতিটি রাষ্ট্রই প্রথমত তার নিজের স্বার্থ দেখে, আমরাও আমাদের স্বার্থ দেখি, তারাও তাদের স্বার্থ দেখে, কিন্তু বৃহত্তর আঙ্গিকের চিন্তা আজকে ভারতকে করতেই হবে, না করে ভারতের কোনো উপায় নেই। আজকে ভারতের জাতীয় নিরাপত্তা, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি, শুধু ভারত একা এগিয়ে যাবার কোনো জায়গা এখন আর নেই।
এখন এই উপ অঞ্চল নিয়ে ভারত যদি মনে করে, ভারত একটি বড় রাষ্ট্র, তারা যদি মনে করে কিন্তু তারা ভারত তো আসলে একা নিজের চিন্তা করে এতদিন পর্যন্ত, আমরা যদি কমপক্ষে যৌথ নদী কমিশনের রিপোর্ট ধরেও যদি আমরা বলি, সেটিও কমপক্ষে 2003 সালের পর থেকে 12-13 বছর 11 বছর হলো, ওরা তো আমাদের কথা শুনছে না। আমাদের কাছে কি এমন কিছু আছে যাতে আমরা তাদেরকে আমাদের কথা? দেখুন জি জনাব খালিদ মহিউদ্দিন, একটি বিষয় হতাশ হবার কোনো কারণ নেই। ভারতের সঙ্গে আমাদের বিদ্যমান সমস্যা অনেক দিনের, মানে সেই 47-এর দেশ বিভাগের পর থেকে ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে, এবং স্বাধীনতার পরেও অনেকগুলো সমস্যা রয়ে গেছিল, একে একে জট খুলছে। আমি পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের মতো হতাশাবাদী নই, আমি একজন আশাবাদী মানুষ। আমি মনে করি উপলব্ধি ভারতের অবশ্যই হবে, এবং আমরা একযোগে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। সেই জায়গাটা আমি দেখি জনাব খালেকুজ্জামান কতটা আশাবাদী। কমরেড খালেকুজ্জামান, একসময় রাজনীতিতে ভারতমুখী হওয়া বা ভারত বিরোধিতা করা এমন নানা মাত্রা ছিল। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত ইস্যু এখন কত গুরুত্বপূর্ণ, এবং যেমনটি বলছিলেন স্থায়ী কমিটির সদস্য জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, যে আমাদের আসলে হতাশ হওয়ার কিছু নেই, ধীরে ধীরে জট খুলছে। আপনিও সেরকমটি মনে করছেন কিনা কমরেড খালেকুজ্জামান? জট খোলার প্রথম কথা হলো যে আমাদের পানির কথা যেটা আসছে, 54টা নদী ভারত হয়ে বাংলাদেশে এসছে, আর এখানে যে 3টা বার্মা থেকে এসছে। এই 54টার মধ্যে 51টার মধ্যেই ভারত উপর থেকে বাঁধ দিচ্ছে। এখন প্রশ্ন হলো এই নদীগুলি কয়েকটা চীন, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার এই সমস্ত দেশের সঙ্গে এগুলি সম্পৃক্ত। যেমন ধরেন গঙ্গায় 10% চীন, নেপাল 65 আর ভারত হলো 20 ব্রহ্মপুত্রে 40 চীন, ভুটান 20 এবং ভারত 30 থেকে 40 কিন্তু এখন এই দেশগুলির সঙ্গে কোনো আলোচনাও সেখানে হয় না, আর আমরা আমাদের ন্যায্য হিস্সাটাও সেখানে পাই না। ফলে এখানে যে আগে ফারাক্কা বাঁধের 74 সালে বলা হয়েছিল যে আমরা পরীক্ষামূলকভাবে আমরা চালু করব, তারপর এটা পার্মানেন্ট হয়ে গেল। আর এরপরে যে আমাদের পুরা এই দক্ষিণবঙ্গ পশ্চিম অঞ্চলটা যে মরুভূমি হতে চলেছে, এবং সেটা কোনো ব্যাপার নাই। তিস্তা নদীর ব্যাপারেও একই কথা আমরা দেখলাম, যে সেখানে পানির সমস্যা, সেটা সমাধান করা হলো না। তো ফলে এখন এখানে যে আশাবাদ কথার অর্থটা কি, সেটা হলো আপনি দুইজনের হাত সম্প্রসারিত করছেন হ্যান্ডশেক করার জন্য না একজনের অনুদান গ্রহণের জন্য। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ফলে এখানে কেউ বন্ধুও না, কেউ শত্রুও না, কিন্তু আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি। ফলে আমার সার্বভৌমত্ব সমুন্ন রেখে আমার যে ন্যায্য হিস্সা সেটা আমি পাবো কিনা, এটা আমি একটা প্রসঙ্গে বলে রাখি যে আপনার ভারতের যে আপনি যদি এটিও বলতেন যে আমাদের ন্যায্য হিস্সা পাওয়ার জন্য আপনি সরকারের উদ্যোগে আপনি কোন ধরনের কমতি দেখেন কিনা, সেটি দেখলে সেটি কোন জায়গায়, মানে আমাদের সরকারের বা আমাদের আর কি করার আছে বা কি করার ছিল। অনেকে এটি বলছেন বটে যে আমাদের সরকার ভারতের সঙ্গে বেশি বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখছে, বেশি আমি যদি বলি বড়লোক আত্মীয়দের সঙ্গে গরিব আত্মীয়রা যেরকম ব্যবহার করে সেরকম ব্যবহার করছে, অনেকে বলছেন এরকম। কিন্তু আমাদের আর কি করার ছিল বলে আপনি মনে করেন? না, এটা নির্ভর করে যে আমার সরকারের হয়তো চেষ্টার ঘাটতি নাই, বা তারা দাবি করবেন যে আমরা সর্বচেষ্টা করছি। কিন্তু প্রশ্ন হলো যে আপনি যদি বহু দিক থেকে দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে আপনার যদি শক্তিমত্তা সেইভাবে অবন না থাকে, জনগণকে সম্পৃক্ত করে যদি সেইভাবে আপনি নিজের অবস্থানটা শক্তিশালী করে তুলতে না পারেন, এবং ভারত একতরফা দ্বিপক্ষে আলোচনা যদি আপনি দেখেন যে সেখানে আমাদের স্বার্থ রক্ষিত হচ্ছে না, তাহলে এর আন্তর্জাতিক ফোরাম সহ বিভিন্নভাবে যেই ধরনের প্রচেষ্টা চালানো দরকার সেই ক্ষেত্রে একটা ঘাটতি আছে বলে আমরা মনে করি। কারণ একটা হলো যে এটা ঠিকই অনেক দিনের ঝুলন্ত অনেক সমস্যা এখানে আছে, কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র তাদের আন্তরিকতার উপর, তাদের ইচ্ছার উপর নির্ভর করলে তো হবে না। জি জনাব আপনি আমাদের সঙ্গে থাকেন। আমরা একটু জনাব স্বপনের কাছে এই বিষয়টি যে জনগণকে সামনে নিয়ে যদি সরকার এগোতো, তাহলে হয়তো সরকারের অবস্থানটা আরেকটু দৃঢ় হতো। আজকে বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ে 2 দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। এতে ভারত আটক সন্ত্রাসীদের ফেরত চাওয়ার কথা বাংলাদেশ বলেছে, বর্ডারে হত্যার কথা বন্ধের ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছে। কিন্তু আমরা আমাদের সন্ত্রাসী যারা ভারতের কারাগারে আটক আছে তাদেরকে কবে নাগাদ ফেরত পাওয়া বলে আপনি আশা করছেন? আর ওটিও যদি একটু বলতেন যে আমাদের ঘাটতিটি আসলে আমাদের জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারিনি আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে। জনাব স্বপন, দেখুন, ইমোশনাল কথা বলে জনগণকে সম্পৃক্ত করে কি আমরা ভারতের বিরুদ্ধে ফারাক্কায় গণমিছিল নিয়ে যাব অথবা তিস্তায় গণমিছিল নিয়ে যাব? ইমোশনাল কথা বলে রাজনীতির মাঠ গরম করা যায়, ইমোশনাল কথা বলে সমস্যার সমাধান করা যায় না।
সমস্যার জনাব সমাধান স্বপন, করতে- এখানে বোধহয় জনগণের সম্পৃক্ততার কথাটা এই যে বাংলাদেশে যেহেতু একটি নির্বাচন হয়েছে এরকম যে নির্বাচনের মধ্যে জনগণ আসলে একসঙ্গে ছিল না বা জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই বলে একটি কথা আছে, সেহেতু পার্শ্ববর্তী বড় যে রাষ্ট্রটি আছে তাদের সহায়তা আমাদের নানা কারণে লেগেছিল আসলে সেই গুলি করতে, এরকম কথাবার্তা আছে, সেই জন্য জনগণের সম্পৃক্ততার কথাটি আসে, খুব ইমোশনাল জায়গা থেকে দেখুন, না। আমি আপনারা অনেকেই ভারত বিরোধী অনেক কথাবার্তা বলে অনেক ধরনের তৃপ্তি পান বা অনেক ধরনের সুখানুভূতি আপনারা পান, কিন্তু আজকের বাস্তবতায় ভারত বাংলাদেশ একযোগে কাজ করবার কোনো বিকল্প নেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে উদাহরণটা দিলেন বড় লোক এবং গরিবের ক্ষেত্রে, আমি আপনাকে শুধু এটুকুই বলি, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে হয়তো তত ধনী রাষ্ট্র নয়, গরিব রাষ্ট্র, এখন নিম্ন মধ্যম আয়ের রাষ্ট্র, কিন্তু একটি বিষয় আপনাকে প্রাইড করতে হবে, গর্ব করতে হবে যে বাংলাদেশ প্রজাতন্ত্রের সরকার প্রধানের চেয়ারে যে মানুষটি বসে আছেন, সেই মানুষটি আজকে শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তার একটি আসন করে নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু সরকার প্রধানের দায়িত্বে আছেন, এত হতাশ হবার কারণ নেই। ভারতের সঙ্গে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যার জট খুলছেই। আরেকটি বিষয়, যে পানি সম্পদ নিয়ে একটা এক্সপার্টিস ডেভেলপ করা আমাদের প্রয়োজন। সেই এক্সপার্টিসটা হচ্ছে শুধুমাত্র ভারতের সঙ্গে কাজ করে পানি সম্পদের সমস্যার সমাধান হবে এটা আমি বিশ্বাস করি না। পানি সম্পদ নিয়ে গভীর গবেষণা করা প্রয়োজন, এবং পানি সম্পদ নিয়ে কাজ করতে হলে এই অঞ্চলে মানুষের উপকার করতে হলে, কারণ পানি সম্পদের সমস্যার জন্য সবচেয়ে বড় এফেক্টেড আমি, Right. আমার এলাকা। কিন্তু জনাব স্বপন, সেটি কবে নাগাদ শুরু হবে? আপনার নিশ্চয়ই মনে আছে বা জনাব রাজ্জাকের নেতৃত্বে, মরহুম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হেলিকপ্টারে করে সেই অঞ্চল দেখে আসলো, তাও বোধহয় এখন 3-4.5 বছরের আগের কথা। তো তারপরে আমরা কতটুকু এগিয়েছি আসলে? আমরা অভিন্ন তিস্তা চুক্তির কথা শুনেছি আমাদের মনমোহন সমস্যা সিং তো এর আমলে। একটি নয়। এবং আমাদের সমস্যা একটি নেই, সমস্যা অনেকগুলো। আমরা কাজ করবার চেষ্টা করছি, এবং সেই জায়গা থেকে আমি আশাবাদী যে অচিরে কিছু কাজ শুরু হবে। ইতিমধ্যে নেপালের সঙ্গে আমাদের কিছু কথা হয়েছে, ভুটানের সঙ্গে কিছু কথা হয়েছে, চায়নার সঙ্গে অনানুষ্ঠানিক কথা শুরু হয়েছে, যে আমরা একটা এই অঞ্চলের জন্য যৌথভাবে পানি নিয়ে পানি ব্যবহার করে পানি সম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদন জি, এবং পানির আমরা আসলে রিজার্ভার অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি জনাব স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ। কমরেড খালেকুজ্জামান, আপনার কাছে এই ব্যাপারে আপনার মতামত শুনতে চাইবো। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন বলছেন যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেকগুলো কাজ শুরু হয়েছে এবং হতাশার কিছু নেই। না, আমরা এখানে আবেগের কথা বলছি না, এটা আমাদের স্বার্থের প্রশ্নের কথা বলছি। আর একটা হলো যে আমরা এর আগে দেখছি যেমন টিপাই মুখে যখন বাঁধ দেওয়ার আয়োজনটা হচ্ছিল, এবং 2003 সালে মণিপুর সরকার তারা সেখানের বিরুদ্ধে একটা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। তারপরে সেখানে রাষ্ট্রপতি শাসন হয়, রাষ্ট্রপতি শাসন হওয়ার পরে তারপরে শিলান্যাস করার জন্য মনমোহন সিং এর যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের এখান থেকে তারা কেউ এই উদ্যোগটা গ্রহণ করেন নাই। ওই এলাকার মণিপুর, মিজোরাম ও সেখানে ভারতের জনসাধারণ এবং আদিবাসী জনগোষ্ঠী মিলে তারা যদি প্রতিবাদ না করতো তাহলে ওটা আমাদের ঠেকানো কঠিন ছিল। ফলে এখানে যেটা স্বার্থ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের উদ্যোগের কোনো বিষয় সেখানে আমরা তেমন পরিলক্ষিত হয়নি। তারপরে সুপ্রিম কোর্ট ওখানে রায় দিয়ে রেখেছে যে আন্তঃনদী সংযোগ যে প্রকল্প, ব্রহ্মপুত্র সবচেয়ে বেশি পানি বাংলাদেশে 80% মতো পানি আসে, এই পানি সরানো হবে। তাহলে সেই ক্ষেত্রে সেখানে এই যে প্রধানমন্ত্রী আসলেন, তারপরে এখানে যে আমাদের বিভিন্ন সমস্যা আলোচনা হয়, একবারও তো এই বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত হচ্ছে না। ফলে এই যে বিষয় কত বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি, একদিকে তিস্তার পানি সেটা আমরা পাচ্ছি না, একদিকে ফারাক্কার এই পরিণতি, তারপর অবস্থা টিপাই মুখের এখনো কিন্তু সম্পূর্ণ তারা বলে নাই যে আমরা এটা করব না। তারপরে আবার যেটা আছে যে ব্রহ্মপুত্রের পানি সরানোর আন্তঃনদী সংযোগ, সেই ব্যাপার নিয়ে কথা তো উঠতে পারত। এবং তার সঙ্গে এখন আবার যেটা আছে যে ভারত তার সেই সুন্দরবনের 25 কিলোমিটারের মধ্যে কোনো স্থাপনা এভাবে করতে দেয় না, আর বাংলাদেশ আবার করছে। সবগুলি বিষয় নিশ্চয়ই ভেবে দেখা উচিত। কমরেড খালেকুজ্জামান, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।